তাহলে মূলত যেটা হয় সেটা হলো যে সাইটোপ্লাজম অনেক প্রোটিন থাকে সাইটোপ্লাজমের মধ্যে, যেই প্রোটিনগুলোও কিন্তু তৈরি হয়েছে নিউক্লিয়াসে। নিউক্লিয়াসের যে ডিএনএর মধ্যে যে জিন, ওই জিনগুলাই কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন প্রোটিন তৈরি করে, এবং নিউক্লিয়াসের মধ্যে যখন বেশি হয়ে যায় তখন নিউক্লিয়াসের রন্ধ্র দিয়ে সাইটোপ্লাজমে চলে যায়। এই প্রোটিনগুলোও তৈরি করছে এই কারণে যে ভবিষ্যতে আরএনএ তৈরি করবো, ওই আরএনএ যেন প্রোটিনের সাথে মিশে থাকতে পারে, ব্যাপারটা। তো সেই কারণে তোমার হচ্ছে প্রোটিনগুলো এই আরএনএ এর সাথে মিশে এরকম থেকে গেল, এবং এই একটা বড় দায়িত্ব পালন করে। সেই দায়িত্বটা কি, যে সে হলো আরো অন্যান্য অনেক দরকারি প্রোটিন তৈরি করে, আরো অন্যান্য অনেক দরকারি প্রোটিন তৈরি করে। যেমন লোহা কাটতে কিন্তু আবার লোহাই লাগে, তাই না? লোহা কাটতে ধরো লোহাই লাগে, ব্যাপারটা এরকম। তো তার মানে প্রোটিন তৈরি করতে প্রোটিনই লাগছে, ব্যাপারটা এরকম আর কি। তো কিন্তু দুইটা যৌগ মিলিত ভাবে প্রোটিন তৈরি করছে, এই হলো বিষয়। দুইটা যৌগ মিলিত ভাবে প্রোটিন তৈরি করছে। যেমন ধরো যে করাত মনে করো যে সে কিন্তু শুধু লোহা দিয়ে তৈরি তা না, ওখানে আবার কাঠের একটা যে হাতল থাকে যেটাতে, তার মানে ওটাও লাগে আর কি, ব্যাপারটা এরকম আর কি। তাহলে এখন আমরা বইয়ে আসি। বইয়ে দেখো এখানে আমাদের যেগুলো লাগবে আর কি, এখানে আমাদের লাগবে প্রথমের দিকে তেমন কোনো এমসিকিউ নাই, তবে শেষের দিকে একটা এমসিকিউ আছে, সেটা হলো ইসারেসিয়া কলাই বা ই কলাই পাইছো নিচের দিকে, প্রথম প্যারার নিচের দিকে ই কলাই দেখা আছে 10তম লাইনে। ই কলাই কোষে, ই কলাই মানে তো জানো তাই না? ই মানে ইসারেসিয়া আর কলাই মানে কোলন। কোলন মানে বৃহদান্ত্র। বৃহদান্ত্রে এক ধরনের ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন ইসারেসিয়া। তো তিনি এটা আবিষ্কার করার কারণে তার নাম অনুযায়ী এর নাম হয়েছে। কোলনে আবিষ্কার করছে, কোলন মানে বৃহদান্ত্র তাই না? তো কোলনে আবিষ্কার করছে, তাই এর নাম ইসারেসিয়া কলাই বা কোলন। কিন্তু এটা একটা ব্যাকটেরিয়া। তো বলছে এই ইসারেসিয়া কলাই কোষে এদের সংখ্যা 20,000, তবে অন্য বইয়ে মাঝেদার বইয়ে আছে 30,000। তাহলে আমরা মনে রাখবো 20 থেকে 30,000, 20 থেকে 30,000, এটা একটু মনে রাখবো। পাশে একটু লেখা রাখি, পরীক্ষা যদি বৃহদান্তে এতগুলো থাকে। হ্যাঁ, বৃহদান্তে ব্যাকটেরিয়াটা থাকে। ও না, বৃহদান্তে না, এই যে ই কলাই হলো একটা ব্যাকটেরিয়া। ওইটা বৃহদান্তে। হ্যাঁ, আমাদের বৃহদান্তে কিন্তু প্রচুর পরিমাণে এই ই কলাই ব্যাকটেরিয়া আছে। এরা মিথুজীবীর মতো কাজ করে, মিথুজীবী হিসেবে কাজ করে, বুঝছো? ওই ব্যাকটেরিয়ার উপকার হয়, আমাদের উপকার হয়। তারা বিভিন্ন ভিটামিন তৈরি করে যেটা আমাদের কাজে লাগে, বুঝতে পেরেছো? সেই ব্যাকটেরিয়ার মধ্যে 20,000 থেকে 30,000 রাইবোজোম পাওয়া যায়। এরপরে দেখো বলছে যে শুষ্ক ওজনের 22 ভাগ, অর্থাৎ হলো ই কলাই কোষে এদের সংখ্যা এত, এবং শুষ্ক ওজনের মানে ই কলাই ব্যাকটেরিয়ার মধ্যে রাইবোজোমের সংখ্যা 22%। আদিকোষ ও প্রকৃত কোষ উভয় প্রকার কোষেই রাইবোজোম উপস্থিত থাকার কারণে রাইবোজোমকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। এটা কিন্তু ক্ষয়ের জন্য অনেকবার পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষায় আসছে। সেটা হলো যে যেমন ঢাকা বোর্ড 19 সালে আসছে, আমি একটা লিখছি, তবে অনেকবারই আসছে। ঢাকা বোর্ড 19 সালে এভাবে আসছিল যে রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয় কেন। একটু লেখা রাখা ভালো, তাহলে তোমার মিস হবে না। যে রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয় কেন, এইভাবে আসছিল, রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয় কেন। তো সর্বজনীন অঙ্গাণু এই কারণে বলা হয় যেহেতু এটাকে সব জায়গায় পাওয়া যায়, তাই না? কোষ, যদি কোনো কোষ হয়, কোষ হলেই তার মধ্যে থাকবে। যদি সেটাকে আমরা কোষ বলি, তাহলে অবশ্যই সেখানে রাইবোজোমের উপস্থিতি থাকতেই হবে। মনে রাখতে হবে, একটা কোষ হতে গেলে 4টা শর্ত মানতে হবে। 4টা শর্ত থাকলে সেটা কোষ। আর 4টা শর্তের মধ্যে যদি একটা দুটো না থাকে, তাহলে সেটা কোষ না। 4টা শর্ত কি? যে অবশ্যই একটা আবরণ থাকতে হবে, বাইরের দিকে একটা আবরণ থাকতে হবে। তারপরে কি? অবশ্যই ডিএনএ বা আরএনএ থাকতে হবে, যেটাকে আমরা নিউক্লিক অ্যাসিড বলি, বললাম ডিএনএ থাকতে হবে। আর কি থাকতে হবে? সাইটোপ্লাজম থাকতে হবে, সাইটোপ্লাজম। আর কি থাকতে হবে? রাইবোজোম থাকতে হবে। তাহলে 4টা জিনিস, 4টা জিনিস থাকলে সেটা কোষ। 4টা জিনিস না থাকলে কোষ না। কি দেখো, একটা হলো আবরণ, তাই না? একটা হলো ডিএনএ বা আরএনএ, যেমন একটা, আমি এখানে আরএনএ দিলাম, থাকতে হবে। সাইটোপ্লাজম, যে ফোটা ফোটাগুলো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম মানে সেখানে এনজাইম থাকবে। আর আরেকটা কি? রাইবোজোম। 4টা জিনিস হলো কিনা এখানে? তাহলে একটা কোষ হতে গেলে 4টা উপাদান মাস্ট। 4টা উপাদান না থাকলে
সেটাকে কিন্তু আমরা কোষ বলবো না। যেমন ভাইরাসে, দেখো ভাইরাসে কি 4টা উপাদান আছে? 2টা উপাদান আছে। যেমন ভাইরাসের বাইরে একটা আবরণ আছে, তাহলে এটা কোষের শর্ত পূরণ করলো। তারপরে ভাইরাসের মধ্যে কিন্তু ডিএনএ বা আরএনএ আছে, তাহলে এটাও কিন্তু কোষের শর্ত পূরণ করেছে। কিন্তু ভাইরাসের রাইবোজোম আছে? নাই। ভাইরাসের সাইটোপ্লাজম আছে? নাই। কাজেই ও কোষ না, কাজেই ও কোষ না। কোষ হতে গেলে তার মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকতেই হবে। 4টা বৈশিষ্ট্য না থাকলে তাকে কোষ বলা যাবে না। মনে থাকবে? আচ্ছা, তাহলে আদিকোষ, সেও কোষ। আদিকোষ, সেও কোষ। কেন আদিকোষ? মানে ধরো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া একটা আদিকোষ। তো ব্যাকটেরিয়াতে কি 4টা উপাদান আছে না? দেখো আছে, বাইরে আবরণ আছে, সাইটোপ্লাজম আছে, আবার ডিএনএ আছে, আবার রাইবোজোম আছে। তার মানে কি আদিকোষ মানে ব্যাকটেরিয়া, তারা কিন্তু কোষ, 4টা উপাদান আছে। ঠিক আছে, তাহলে আমি বলবো রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু কেন বলা হয়? তার উত্তর একটাই, রাইবোজোম এমন একটি অঙ্গাণু যারা আদিকোষেও থাকে, প্রকৃতি কোষেও থাকে, সেই কারণে রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয়। বাস, শেষ। ক্ষয়ের জন্য 2 মার্ক পুরা হয়ে গেল। এবার দেখো যে রাইবোজোমকে, এটা মনে রাখবা, এটা মেডিকেল অ্যাডমিশনে আসছিল যে 16 সালে আসছিল, যে ক্লটের দানা কোন কোষীয় অঙ্গাণুকে বলা হয়? ক্লটের দানা কোন কোষীয় অঙ্গাণুকে বলা হয়? সেটাও কিন্তু আমরা বলবো যে আলবার্ট ক্লট। এই যে আলবার্ট ক্লট লেখা আছে না, তিনি প্রথম আসলে রাইবোজোম প্রথম প্রত্যক্ষ করেছিলেন আর কি, হ্যাঁ, প্রথম দেখতে পেয়েছিলেন। এই জন্য এটাকে ক্লটের দানাও বলা হয়। আলবার্ট ক্লট, পাওনি? প্রথম লাইনে দেখো লেখা আছে আবিষ্কারের ওখানে আলবার্ট ক্লট। যদিও তিনি ওই ইয়েকে, রাইবোজোমকে নাম রাইবোজোম দিছিলেন না, তিনি নাম দিয়েছিলেন কি? মাইক্রোসোম। কিন্তু তারপরও রাইবোজোমকে ক্লটের দানাই বলা হয়, কারণ তিনি প্রথম এটা আর কি আবিষ্কার করছিলেন। তবে নামকরণটা তিনি কিন্তু করেননি, নামকরণটা তিনি করেননি, তিনি অন্য নাম দিয়েছিলেন। কি নাম দিয়েছিলেন? মাইক্রোসোম। মাইক্রো মানে ছোট, সোম মানে বস্তু, ছোট বস্তু। ঠিক আছে, পরবর্তীতে যদি বলে যে আসলে রাইবোজোম নামকরণ কে করেন, রাইবোজোম নামকরণ কে করেন, আসলে তখন যদিও এখানে বইয়ের মধ্যে আছে আবিষ্কার ও নামকরণ রাইবোজোম কে করে? প্যালাডে, জর্জ প্যালাডে। তো এটা মনে রাখতে পারো এইভাবে, রাইস পোলাও। রাইস পোলাও মনে রাখলে তুমি এই বইয়ের নাম খুব সহজে মনে রাখতে পারবে। রাইস পোলাও, পোলাও মানে কি? প্যালাডে। আর রাইস মানে কি? রাইবোসোম। রাইস মানে রাইবোসোম। তাহলে রাইবোসোম নামকরণ করেন আসলে প্যালাডে। নামকরণ আসলে কে করে? প্যালাডে। তাহলে রাইস পোলাও মনে রাখলে মনে থাকবে, রাইস পোলাও। হ্যাঁ, আর একসাথে যদি লেখে আবিষ্কার নামকরণ কে করেন, তাও জর্জ প্যালাডে। সর্বপ্রথম আবিষ্কার কে করেন যদি বলি, তাহলে কিন্তু হবে ক্লট, আলবার্ট ক্লট। এই 2 জন বৈজ্ঞানিকের নাম শুধু মনে রাখতে হবে, তারপরে এখান থেকে আর কিছু নাই, সালটাল লাগবে না। এরপরে মাজেদা বেগমের বই একটা কথা আছে যে রাইবোনিউক্লিওপ্রোটিন কণা, রাইবোনিউক্লিওপ্রোটিন কণা, হ্যাঁ, রাইবোনিউক্লিওপ্রোটিন কণা নামকরণ কে করেন? রাইবোনিউক্লিও রাইবোনিউক্লিওপ্রোটিন কণা, রাইবোনিউক্লিওপ্রোটিন কণা, হ্যাঁ, রাইবোনিউক্লিওপ্রোটিন কণা। আসলে এটা কিন্তু এক ধরনের আরএনএ, কিন্তু তিনি নামটা একটু বড় করে বলেছিল, রাইবোনিউক্লিওপ্রোটিন কণা। ঠিক আছে, রাইবোনিউক্লিওপ্রোটিন কণা, কারণ হচ্ছে আমরা জানি রাইবোনিউক্লিও মানে কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবোনিউক্লিও মানে কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ। আর প্রোটিন কণা মানে কি? এর মধ্যে প্রোটিন আছে আবার আরএনএ আছে, এটা বোঝানো যায়। কিন্তু তিনি বড় করে নাম করেছিলেন রাইবোনিউক্লিওপ্রোটিন কণা। কে নামকরণ করেছিলেন? রবার্টস। এই বৈজ্ঞানিকের নাম মনে রাখতে হবে, রবার্টস নামকরণ করেছেন। এটা একটা এমসিকিউ, এই পর্যন্তই শেষ। তারপরে এখান থেকে আর কোনো কিছু নাই। এবার প্রকার ভেদে চলে আসো। তবে এখানে এমনি জানার জন্য জানো, সেটা হলো রাইবোজোম সাধারণত যে ধরো একটা মেসেঞ্জার আরএনএ বা আরএনএ, এই আরএনএ এর উপরে রাইবোজোম যদি একটা রাইবোজোম যদি থাকে, এই আরএনএ এর উপরে একটা রাইবোজোম এসে যদি যুক্ত হয় আর কি, ধরো এটা একটা
আরএনএ, যে আরএনএর নাম মেসেঞ্জার আরএনএ, কারণ এর মধ্যে কিছু মেসেজ থাকে, মানে কিছু তথ্য বা বার্তা থাকে, এর নাম হলো মেসেঞ্জার আরএনএ। হ্যাঁ, তো এই আরএনএ তো ডিএনএ থেকে তৈরি হয়। মেসেঞ্জার আরএনএ কোথা থেকে তৈরি হয়? ডিএনএ থেকে তৈরি হয়। এটা তো তোমরা যারা ক্লাস আগে পড়ছো, যে আমরা ট্রান্সক্রিপশন করছি, তাই না? তো তোমরা পারলে একটু আগের ভিডিওগুলো দেখবা, হ্যাঁ, প্রথম অধ্যায়ে, কারণ পড়াশোনাটা কিছুটা রিলেটেড আর কি। হ্যাঁ, একটার সাথে আর একটা সম্পর্ক যুক্ত, তাই না? ঠিক কি না? তাহলে মেসেঞ্জার আরএনএ মানে কি? বাংলা হলো বার্তাবাহক আরএনএ। তো এই বার্তাবাহক আরএনএ ডিএনএ থেকেই তৈরি হয়। এর জন্মদাতা বাহকে ডিএনএ। তো যখন ডিএনএ থেকে এই মেসেঞ্জার আরএনএ, বার্তাবাহক আরএনএ তৈরি হয়, ডিএনএ যখন কিছু তৈরি করতে চায়, তখন সে একটা তার কর্মচারী তৈরি করে। তার কর্মচারীর নাম হলো মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএ সাইটোপ্লাজমে যখন আসে, তখন রাইবোজোম এর উপরে এসে বসে পড়ে। তো যদি রাইবোজোম একটা বসে পড়ে, একটা আসে, একটা ধরো রাইবোজোম এসে এর উপরে বসে পড়লো, তাহলে তখন এই রাইবোজোমের নাম হবে মনোসোম। মনোসোম মনোসোম মানে একটা বস্তু এসে বসছে। আর যদি এরকম হয় যে মেসেঞ্জার আরএনএর মধ্যে অনেক রাইবোজোম এসে বসে পড়েছে, অনেক রাইবোজোম, এখানে একটা রাইবোজোম, অসংখ্য রাইবোজোম এসে যদি বসে পড়ে, তাহলে এর নাম পলিসোম বা পলিরাইবোজোম। সংক্ষেপে বলে পলিসোম বা পলিরাইবোজোম। এটাও কিন্তু মনোসোম বা মোনোরাইবোসোম। মোনোরাইবোসোম সংক্ষেপে বলা হয় মনোসোম। তো এখানে দেখো বলা হচ্ছে এই যে পলিসোম বা পলিরাইবোসোম, আবার হচ্ছে মনোসোমও আছে না? তাহলে একটা যদি, হ্যাঁ বলো, হ্যাঁ একজন বসবে। হ্যাঁ, যদি একটা রাইবোজোম মেসেঞ্জার আরএনএতে বসে প্রোটিন তৈরি করার জন্য, রাইবোজোম কেন এখানে বসে জানো? প্রোটিন তৈরি করার জন্য বসে। যদি একা একা এসে বসে, তাহলে সেটা হবে হচ্ছে কি যে মনোসোম। আর যদি অনেক রাইবোজোম বসে, যখন রাইবোজোম বুঝতে পারে যে অনেক বেশি প্রোটিন তৈরি করতে হবে এখন, তখন হচ্ছে এই কাহিনীটা ঘটে। যেমন ধরো তোমার কোথাও কেটে গেছে, তখন তড়িৎ বেগে অনেক হিমোগ্লোবিন প্রোটিন তৈরি করতে হবে, তখন অনেকগুলো রাইবোসোম মেসেঞ্জার আরএনএর উপর বসতে শুরু করে দেয়, তাড়াতাড়ি যেন প্রোটিন তৈরি হয়। বুঝছো? শরীরের দরকার অনুযায়ী আর কি। হ্যাঁ, দরকার অনুযায়ী এই কাজগুলো হয়। যুদ্ধ হয়ে গেছে মনে করো, তখন মনে করো যে অনেক সৈনিক তখন হচ্ছে যে দিতে শুরু করে, মানে সরকার তখন কি অনেক সৈনিক বলে যে দেশ রক্ষার জন্য কে কে যুদ্ধ করবে। তখন দেখা যাচ্ছে যে 16-17 বছরের স্টুডেন্টরাও তখন যুদ্ধের জন্য যায়। ইউক্রেনে যেমন দেখা যাচ্ছে 16-17 বছর, মানে তোমাদের বয়সে, তারাও যুদ্ধ করার জন্য, দেশ রক্ষার জন্য, তাই কিনা? এখন বাস্তবিকতা এখন যদি মনে করো যে নদীর ওই পারে, তো বেশিরভাগ জায়গায় ভারতের নদীর ওই পারে, কিছু কিছু জায়গায় বাংলাদেশের সাথে বেশিরভাগ ভারত। এখন মনে করো যে রাজশাহী, মনে করো ইচ্ছা হলো যে রাজশাহী মনে করো দখল করে নেবে, তাহলে তো আমরা চিন্তা করবো দখল করলে তো আমাদের ঘরে ঘরে সব লুটপাট হয়ে যাবে, ঘরে বসে মরার থেকে তার থেকে যুদ্ধ করে মরাই ভালো, তাই কিনা? তখন দেখা যাচ্ছে যে তোমরা বলবা যে আমরা যাই, তোমরা আমাকে বলবা চলেন স্যার আমরা যাই, নদীর ধারে যাই, যুদ্ধ করি না, দেশ রক্ষা, তাই কিনা? ঠিক কিনা? আমরা অবশ্য ভাবছে যাবে কি যাবে না, হ্যাঁ তাই আমরা ভাবছে নাকি যাবে কি যাবে না। আচ্ছা, তো তখন মনে করো যে তাই কিনা, তখন সরকার অস্ত্র দিবে, তখন চলে যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে এই হলো পলিসোম আর মনোসোম বা মোনোরাইবোসোম। বলো এটুকের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আপনার কোনো কোশ্চেন আছে এটুকের মধ্যে? আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি। জয় আর মাহবুব, বলো মাহবুব, এটুকের মধ্যে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে এবার দেখো প্রকারভেদ সম্পর্কে। এখান থেকে যেগুলো এমসিকিউ পড়তে হবে, সবগুলো পড়তে হবে না এমসিকিউ। হ্যাঁ, প্রকারভেদ থেকেও কখনো কখনো সৃজনশীল আসতে দেখা গেছে। তো এখান থেকে যেগুলো এমসিকিউর জন্য পড়তে হবে, যেগুলো পড়তে হবে না, মানে কোনো কালে আসেনি, অ্যাডমিশনেও আসেনি, বোর্ড পরীক্ষা আসেনি, ওগুলো একবারে কেটে দেওয়াই ভালো। কারণ তোমার ব্রেনের একটা ক্যাপাসিটি আছে। হ্যাঁ, তুমি কিন্তু আসলে কোনো একটা বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত ধারা মুখস্থ আসলে করতে পারবে না, এটা সম্ভব না। পৃথিবীতে বলা হচ্ছে যে কোরআন ছাড়া পৃথিবীর কোনো বই তুমি হুবহু মুখস্থ করতে পারবে না, তাই কিনা? কোরআন পারা যায়, এটা কারণ যে এটা হলো মানে কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত ছন্দে ছন্দে থাকে, এটা ধারণা যে এই কারণে পারা যায়, যে একবার ছন্দ অনুযায়ী প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা আয়াত দেখতে ছন্দ ছন্দ, এই কারণে হয়তো বা এটা আর কি
একবারে কমাদারি সহ সব মুখস্থ করা যায় বা মনে থাকে আর কি। আমরা যেমন যে সূরাগুলো ধরো ছোটবেলায় মুখস্থ করছি, জিন্দেগিতে বলি নাই। তো অনেকে আছে যে সপ্তাহে একদিন নামাজ পড়ে, তাও কিন্তু রিভিশন দিতে হয় না, ও কিন্তু ঠিকই পারে। অনেকে আছে, এমনও আছে যে শুধু ঈদের দিন নামাজ পড়ে, জানো আমি দেখেছি আমার এলাকায় একদম বড় ভাই আছে, খালি ঈদের দিন মানে বছরে একদিন নামাজ পড়ে। তা আমি একজন বলছি যে আচ্ছা ভাই আপনি এই বছরে একদিন নামাজ পড়েন, তাহলে সূরা টুরা ভুলে যান না? বলছে, আমাকে বলছে কি জানি শান্ত, আমি তো ভুলি না, আমি তো পারি। আমি বলি আসার সময় কি রিভিশন দিয়ে আসেন? না, রিভিশন দিই না। তো পারে ভাই বলছে। তো এইটা ছাড়া মানে কোরআন ছাড়া পৃথিবীর কোনো বই কেউ কখনো দাবি করতে পারবে না যে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কি করতে পারবো, মুখস্থ করতে পারবো। তো এই জন্য মাথায় রাখতে হবে, তুমি তোমার বই তুমি কখনো ওটা মুখস্থ করতে যাবে না, যেগুলো তোমার আসে না সেগুলো মুখস্থ করে তুমি তোমার ব্রেন ফোল্ডারকে ভারী করবে না, তাহলে তো হ্যাং হয়ে যাবে। হ্যাং মারবে না, হ্যাং মোবাইলে অনেক সময় হ্যাং দেয় না, বেশি যদি ভারী হয়ে যায়, তাই কি না? তো এই জন্য যেগুলো আসে না, যেমন কেটে দাও, যে আণবিক ওজন কখনোই আসে না। আণবিক ওজন 2.7 গুণন 10⁶। তারপরে আবার রাইবোজোমের আণবিক ওজন এটাও কখনো আসে না। হ্যাঁ, তারপরে শেষের দিকে 77S রাইবোজোমের উপস্থিতি ছত্রাকে আছে, এগুলোও আসে না। 55S এটাও আসে না, এগুলো বাদ। এখন এর মধ্যে কি কি থাকলো তাহলে? প্রথমে দেখো, আকার ও সেডিমেন্টেশন সহগ মানে কি? ব্র্যাকেটের মধ্যে লিখছে কোএফিসিয়েন্ট। সেডিমেন্টেশন সহগ বা কোএফিসিয়েন্ট মানে অধ্যক্ষেপণ গুণাঙ্ক। অধ্যক্ষেপণ গুণাঙ্ক অধ্যক্ষেপণ গুণাঙ্ক মানে যে একজন বিজ্ঞানী, নাম হলো ভেদবার্গ, তার বানানটা এরকম এস দিয়ে শুরু। হ্যাঁ, ভেদবার্গ, অনেকে সোভিয়েতবার্গ বলে, মানে মনে রাখার জন্য। হ্যাঁ, কিন্তু তার বানানে প্রথমে এস আছে, কিন্তু উচ্চারণ এস হয় না, ভেদবার্গ হয়। তো তিনি একটা কাজ করছিলেন যে আদিকোষের রাইবোজোম, প্রকৃতিকোষের রাইবোজোম, সব কোষের রাইবোজোম মানে সাইটোপ্লাজম সহ একটা টেস্ট টিউবে নেওয়ার পর একটা যন্ত্র যার নাম হলো সেন্ট্রিফিউজ যন্ত্র। সেন্ট্রিফিউজ যন্ত্রের কাজ হলো, সেন্ট্রিফিউজ মানে তলানীকরণ বোঝায়, তলানীকরণ মানে নিচের দিকে জমা হবে এরকম কিছু, এটাকে বলে সেন্ট্রিফিউজ যন্ত্র। সেন্ট্রিফিউজ যন্ত্রের কাজ কি জানো? যে 1 মিনিটে 3000 বার ঘুরে এই যন্ত্রটা, সর্বোচ্চ 1 মিনিটে 3000 এরকম করে ঘুরবে আর কি, 1 মিনিটে 3000 বার ঘুরবে। হ্যাঁ, তো এই যন্ত্রের মধ্যে তিনি বিভিন্ন কোষের সাইটোপ্লাজম দেওয়ার পর সুইচ অন করলেন এবং তখন ঘুরতে শুরু করলো। তখন তিনি দেখলেন যে রাইবোজোমগুলো একটু বেশি ভারী আর কি, সেগুলো নিচের দিকে পড়তে শুরু করছে আগে সবার আগে, আর যেটা আর কি কম ভারী সেটা পরে আর কি নিচে পড়ছে, মানে ভারীগুলো তাড়াতাড়ি নিচে পড়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, যে বাস্তবিক তাই, যে কেউ যদি ছাদ থেকে মনে করো একটা ঢেল ফেলায়, একই সাথে একটা কাগজ ফেলায়, কোনটা আগে ঢেল আগে পড়বে? একটা কলম যদি ফেলায়, কাগজ নাহলে বাতাসে উড়বে, দেরি হবে। একটা কলম যদি ফেলায়, তাহলে কি ঢেল আগে পড়বে না? তাই কি না? আবার যদি ছাদ থেকে তুমি মনে করো 10টা ছাদ থেকে লাফ দিলা, তুমি আগে পড়বা না তোমার কলম আগে পড়বে? তুমি আগে পড়বা, যেটা বেশি ভারী সেটা আগে পড়বে না? তো রাইবোজোমের এরকম কাহিনী হলো। তো তিনি দেখলেন 2 রকমের রাইবোজোম আছে। একটা রাইবোজোম মানে এই যে নাম দিলেন তিনি 80S এবং নাম দিলেন 70S, এই নামগুলো কিভাবে হলো? এই এস মানে ওই বৈজ্ঞানিকের নামের প্রথম অক্ষর, এস মানে বৈজ্ঞানিক নামের প্রথম অক্ষর। তিনি যেহেতু এটা আবিষ্কার করছেন, এখন সহগটা দিয়েছে এটা তিনি বোঝানোর জন্য যে এটা হলো বেশি বড় সাইজের রাইবোজোম, এটা বেশি ভারী রাইবোজোম, তাই এটা হলো 80S, আর যেটা হলো ছোট সাইজের রাইবোজোম সেটা হলো 70S। এইভাবে তিনি হলো একটা সহগ দিয়ে দিলেন, ব্যাপারটা হলো এই। এখন হচ্ছে তিনি বললেন যে পরবর্তীতে তিনি আরো গবেষণা করে দেখেছেন যেগুলো হলো 70S রাইবোজোম, এই রাইবোজোম আসলে থাকে হচ্ছে কোথায়? যে আদি কোষে, এটা মনে রাখতে হবে, আদি কোষে হলো 70S রাইবোজোম থাকে। এস তো বললাম ওই বৈজ্ঞানিকের নাম অনুযায়ী, তাই না? তো তিনি এটাও দেখলেন যে 70S রাইবোজোমের দুইটা খণ্ডক আছে। তো একটা খণ্ডক হলো 50S নাম দিলেন, আরেকটা সহগ দিলেন, আরেকটা খণ্ডক হলো 30S নাম দিলেন। তো আসলে দুটো যোগ করলে তো 80 হয়, কিন্তু 10 বেশি হলো কেন? এর কারণটা হলো যে রাইবোজোম সাধারণত
সৌতুলিন রাইবোজোম বা এইচএস রাইবোজোম তারা বিক্রিয়া ঘটানোর আগে তারা ওরকম আলাদা থাকে, এরকম মনে করো দূরে থাকে, দূরে থাকে। কিন্তু যখন এরা পুনরায় মেসেঞ্জার আরএনএর মধ্যে বসে পড়ে বিক্রিয়া ঘটানোর সময়, এই যে মেসেঞ্জার আরএনএ এখানে বসে পড়লো, তখন এদের মধ্যে একটা পরিবর্তন ঘটে। কি পরিবর্তন ঘটে? যে এরা তখন যখনই মেসেঞ্জার আরএনএর মধ্যে এরা বসবে, তখন দেখো কি হয়, এরা একসাথে এরকম তো একীভূত হলে কি হয়, এই যে এর ভিতরে ঢুকে যায়, একটু ভিতরে ঢুকে যায়, হ্যাঁ, তখন কিন্তু এই যে মেসেঞ্জার আরএনএ এই বরাবর এইভাবে হয়ে থাকে আর কি, হ্যাঁ। তো এই একটু ভিতরে ঢুকে গেল না, তাহলে জায়গা কি একটু কমে গেল না? তাহলে আলাদা অবস্থায় জায়গা একটু বেশি, যখন এরা একীভূত হয়েছে তখন আয়তন একটু কমে যাবে না, আয়তন কমে যাবে। যেমন ধরো তুমি যদি হাত এইভাবে থাকো তাহলে তোমার হাতের আয়তনটা বড়, আর যদি হাত মুষ্টি করো তাহলে আয়তন কমে গেল না। তো ব্যাপারটা এরকম, হ্যাঁ। কেচি যেমন, যখন তুমি কোনো কিছু কাটবা তখন তুমি তো এমন করবা, তাই না? কিন্তু যখন তুমি কোনো কিছু কাটবা না, তখন তখন যখন তুমি কিছু কাটবা তখন এরকম ভাগ করবা, যখন কাগজ কাটতে শুরু করবা তখন আবার নিচে ঘাস করতে শুরু করবা, তাই না? বিক্রিয়াটাতে এমন থাকলো, বিক্রিয়া শুরু হলে এরকম বন্ধ হয়ে যাবে, ব্যাপারটা এরকম। তো বিক্রিয়ায় যখন অংশগ্রহণ করে তখন এরা একসাথে একীভূত হয়, তখন আয়তন একটু কমে যায়। এই কারণে এখানে স্বাভাবিক অবস্থায় বেশি, কিন্তু একসাথে একীভূত অবস্থায় আয়তন কম। বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা, একইভাবে তাহলে ঠান্ডা লাগছে মনে হচ্ছে, ঠান্ডা লাগছে না? একটা বন্ধ করলাম, বাড়াই দিই। তাহলে দেখো, তো এখন হবে এইচএস এর কাহিনীটা একই হবে। তাহলে এইচএস এর ক্ষেত্রে এরকম যে স্বাভাবিক মানে স্বাভাবিক অবস্থায় এইচএস, কিন্তু এরা আলাদাভাবে খণ্ডক অনুযায়ী একটা হলো 60s আর একটা 40s, একই কাহিনী। অর্থাৎ এরা ধরো এরকম এরকম যখন একসাথে একীভূত তখন এরা এর মধ্যে ঢুকে যাচ্ছে, ঢুকে গেলে আয়তন কমে যাচ্ছে, ঢুকে গেলে আয়তন কমে যাচ্ছে। ওই পরীক্ষাটা করছে না ওটা, মানে আদি কোষ আর প্রকৃত কোষ শুধু সাইডে আলাদা মিশে, হ্যাঁ শুধু সাইডে বলা আছে, অন্য অঙ্গাণুগুলো মিলে যায়নি ওটা করতে গেছে। ও না, এখানে তোমার হচ্ছে যে অন্য অঙ্গাণু সে নেয়নি, সাইটোপ্লাজম পানি নিয়েছে আর রাইবোজোম গুলো নিয়েছে, মানে অন্য অঙ্গাণু নেয়নি। কি নিয়েছে? উভয় কোষের সাইটোপ্লাজম সহ সাইটোপ্লাজমে পানীয় উপাদান, যেটা সাইটোপ্লাজমের কিন্তু দুইটা জিনিস, একটা হলো সাইটোপ্লাজমের অঙ্গাণু আর একটা হলো সাইটোসল। বা সাইটোসল মানে শুধু তরল পানি, যেটা শুধু তরল পানি, যেটা ওটা বলা হয় সাইটোসল বা সাইটোপ্লাজমের মাতৃকা। আর শুধু সাইটোপ্লাজম বলতে কিন্তু বোঝায় হচ্ছে দুটো একসাথে, অর্থাৎ কোষীয় অঙ্গাণু এবং হচ্ছে তার সাথে পানি। তো উনি কি করছে যে আদি কোষে রাইবোজোমটা নিয়েছে আর প্রকৃত কোষে রাইবোজোম নিয়েছে, তার সাথে পানি নিয়েছে। মানে পানি ছাড়া তো ইয়ে করা যাবে না, মানে ঘূর্ণন করা যাবে না, কোষের এই পানিগুলো নিয়েছে। এইভাবে নিয়ে তারপরে অন্যান্য কোষীয় অঙ্গাণু নিলে ইয়ে করাটা মুশকিল হয়ে যাবে, ওই জন্য শুধু সাইটোপ্লাজম আর রাইবোজোম মিশে। হ্যাঁ, এই কারণে তো আর বুঝতে পেরেছে যে কোনটা কত ইয়ে। পরীক্ষা করার সময় যেটা দরকার সেটাই করে। তাহলে হচ্ছে যে এই হলো কাহিনী, এইভাবে এটাও একই কাহিনী, হ্যাঁ। সেই কথাগুলো এখানে বলা আছে। একটুখানি তোমরা এই প্যারাটা একটু পড়ে দেখো। তোমাদের এই আবুল হাসান স্যারের বইটা দরকার আসলে, হ্যাঁ। আবুল হাসান স্যারের বইয়ের সুবিধা হলো যে বোর্ড পরীক্ষায় আসলে প্রায় 100% কোশ্চেন আবুল হাসান স্যারের বই থেকে হয়, হ্যাঁ। আর অন্যান্য লেখকের বইগুলো অ্যাডমিশনের জন্য কিছুটা লাগে। তারপরেও মনে রাখতে হবে অন্যান্য লেখকের বই আসলে যারা সরকারি মেডিকেলে চান্স পেয়েছে, হ্যাঁ, প্রতি বছরই তো পায়, গতবার আমার 9 জন পাইছে। তো ওদেরকে কিন্তু আমি একটাই পরামর্শ দিয়েছি যে তুমি যদি একাধিক লেখকের বই পড়তে যাও সেটা তোমার জন্য একটু কঠিন কাজ হবে। আমি বলেছি যে না, তুমি একটা বই পড়ো যেটা সব থেকে বেশি অ্যাডমিশন এবং বোর্ড পরীক্ষা আসে, সেটা হলো এই যে আবুল হাসান আর গাজী। আর বলেছি যে তার সাথে তো আমার সিট আছে, অ্যাডমিশনের জন্য আমার আলাদা সিট আছে, তো ওই সিটগুলা পড়লে ওখানে অন্য লেখকের তথ্য তো আছে,
তারপরে যদি আমার বই আছে, আমার বইয়ের মধ্যে তোমার অন্য লেখকের আছে, এটা এত মোটা হওয়ার কারণ দুই কারণে। এখানে কিন্তু অন্য লেখকের বইগুলো আছে, অন্য লেখকের এর মধ্যে কি এখানে কিন্তু পাঁচটা লেখকের ইয়ে আছে, পাঁচটা লেখকের বইয়ের তথ্য আছে। তাহলে তুমি একটা পড়লে পাঁচটা পড়া হয়ে যাবে। এখানেও কিন্তু তিনটা লেখকের বইয়ের তথ্য আছে, বুঝছো, রেফারেন্স দেওয়া আছে কোন বই থেকে নিয়ে আনছে। তো তাহলে তোমার তো সমস্যা নেই, তুমি হচ্ছে যে পাশাপাশি আমার বই পড়লা, আর তাও যদি কষ্টকর হয় তাহলে তুমি শুধু সিট করবা, তাহলেই হবে। তুমি আমার বই পড়বা আর সিট করবা, আর কিছু না, বুঝছো। সিটের মধ্যে অন্য বইয়ের সব অধ্যায়ভিত্তিক যে সিটগুলো, এর মধ্যে অন্য বইয়ের একসাথে করে করা আছে, বুঝতে পারছো? তো এখন হচ্ছে যে সামনে তো বোর্ড পরীক্ষায়, তো বোর্ড পরীক্ষাতে 100% বসতে নিয়ে এই আবুল হাসান স্যারের বই থেকে আসে। আর অ্যাডমিশনে তোমার হচ্ছে 70 থেকে 80% আবুল হাসান স্যারের বই থেকে আসে, বেশিরভাগ ক্ষেত্রে 80%, আর 20% অন্য লেখকের বই। সেটার জন্য তুমি সিট করবা, তাহলে ওটা কভার হয়ে গেল, বুঝতে পারছো? তো এই জন্যে তো এটা সহায়ক বই হিসেবে রাখবা, আবুল হাসান স্যারের বইটা পড়বা। হ্যাঁ, দেখবা যে এই বইটা তোমার পড়লে মাথা ঘুরে যাবে, কারণ এই বইটা বিশেষ করে মাজেদার বেগমের বই অনেক মোটা, অনেক মোটা না, তোমার ইয়ের থেকে 650 পৃষ্ঠা, তো 150 পৃষ্ঠা বেশি। এখানে ধরো 500 কম আর কি। কত ধরনের পৃষ্ঠা তাহলে তো আবার এই বোর্ডের কোশ্চেনের বাদ দিয়ে দেখো। হ্যাঁ, তাহলে দেখো প্রায় 200 পৃষ্ঠা কম বেশি। যেখানে মাজেদার হলো 650 পৃষ্ঠা, আর এখানে হচ্ছে 200 পৃষ্ঠা কম বেশি, তো ওটা তাই না? এই আর কি। আচ্ছা, তাহলে এটা একটু কষ্ট করে এই বইটা জোগাড় করবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখো যে তোমরা হচ্ছে তাহলে এই আমার এইটার দিকে একটু পড়ো। এটুকুর মধ্যে দেখো আমি সংক্ষেপে আলোচনা করে ফেলছি। আর সেডিমেন্টাল সহ মানে তো বললাম অধ্যক্ষণ গুণাঙ্ক, হ্যাঁ হ্যাঁ, এই যে সেডিমেন্টেশন সহগ যেটা, তারই অপর নাম হলো কোএফিসিয়েন্ট অথবা অধ্যক্ষণ গুণাঙ্ক। সেই অধ্যক্ষণ গুণাঙ্কের মধ্যে 80s এবং 70s থাকে। দেখো এইটুকুর মধ্যে না বোঝার কিছু পেয়েছো? এইটুকুর মধ্যে হ্যাঁ, না অন্যান্য যেমন হলো 77s 55s ওগুলোর ক্ষেত্রে ওরকম থাকে, তো ওটা তোমাদের সিলেবাসে নাই আসলে। হ্যাঁ হ্যাঁ, 80 আর 70 খালি মনে রাখতে হবে, অন্যগুলো মনে রাখতে হবে না। মানে আরো কিছু ভিন্ন ভিন্ন পাওয়া গেছে, মানে ভিন্ন সাইজের রাইবোজোম পাওয়া গেছে, তো ওটা তোমাদের সিলেবাসে আসলে নাই। তোমাদের 80s আর 70s এটা মনে রাখতে হবে। হ্যাঁ, অন্যান্যগুলো মনে রাখতে হবে না, বুঝতে পেরেছো? এই দুইটাই মেইন, বুঝা যাচ্ছে না? আচ্ছা, তাহলে তুমি বই নিয়ে আসো নি, আপনার বই নিয়ে আসবা। হ্যাঁ, তাহলে সাথে সাথে পড়াটা এখনই হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো যে আকৃতি ও ভৌত গঠন, এটা খুবই ছোট্ট, কিন্তু এটা আসছিল বোর্ড পরীক্ষায়। যেমন হলো চট্টগ্রাম বোর্ড 23 সালে আসছিল, তারপর হচ্ছে বরিশাল বোর্ড 22 সালে আসছিল। আকৃতি ও ভৌত গঠন মানে রাইবোজোমের আকৃতি ও ভৌত গঠন, এটা তো এটা ছোট্ট করে লিখতে হবে, খুব বেশি বড় না। এখানে কি কি বিষয়গুলো আছে দেখো। এখানে বলা হচ্ছে যে রাইবোজোম এটা উপবৃত্তাকার ধরনের হয়, তবে দুই পাশ থেকে সামান্য চ্যাপ্টা হয়। এটি চওড়ায় কত আর উচ্চতায় কত? চওড়ায় হলো 22 ন্যানোমিটার এবং উচ্চতায় হলো 20 ন্যানোমিটার। রাইবোজোম প্রধানত বহু প্রকার প্রোটিন ও রাইবো আরএনএ। আর আরএনএ মানে কি? মানে যে আরএনএটা রাইবোজোমে থাকে তার নাম আর আরএনএ। এই যে নামের সাথে আছে দেখো, প্রোটিন বলতে বহু রকমের প্রোটিন থাকে, আর এরকম করে ছোট্ট আর দিয়ে আর এরকম লেখা আছে। তার মানে কি এটা একটা আরএনএ, কিন্তু সেটা আছে কোথায়? রাইবোজোমে আছে, তাই আর আরএনএ। রাইবোজোমে থাকার কারণে নাম হয়েছে আর আরএনএ। রাইবোজোমের আরএনএ রাইবোজোমে আছে, তো তাই রাইবোজোমের আরএনএ। যেমন ধরো যে মানুষটা, আমরা ধরো বাংলাদেশে থাকি, তাই আমরা হলো বাংলাদেশি বলি না, তাই কিনা? যারা ইন্ডিয়া থাকে তারা ইন্ডিয়ান, তাই কিনা? ভাষা দিয়ে অবশ্য কোনো দেশ কিন্তু তার নিজের পরিচয় কখনো দেয় না, কিন্তু আমরা হলো একটু বোকা জাতি, আমরা আর কি ভাষা দিয়ে আমাদের দেশের পরিচয় দিই। যেমন আমরা বলি যে জয় বাংলা, হ্যাঁ,
এটা কিন্তু একটা ভাষার জয় হলো, এটা দেশের হলো না। এই জন্য বাংলাদেশ জিন্দাবাদ, এটা হলো সঠিক কথা। জয় বাংলা বলাটা এটা হলো যে বৈষম্য। এটা হলো কেন বৈষম্য? কারণ আমাদের দেশে 41টা ভাষার লোক আছে। পার্বত্য চট্টগ্রামে যেমন স্বাধীনতা চাই, ওরা তো এই কারণে বিরক্ত আমাদের উপরে। আমরা হচ্ছে যে ওদেরকে বাঙালি না বলে আমরা ওদেরকে আগে আলাদা করে দিচ্ছি। তোমাদের জয় না, কিন্তু শুধু বাংলা ভাষাভাষীদের জয়, কিন্তু মনে রাখো এরকম। তো ওরা তখন অটোমেটিকলি তো স্বাধীনতা চাইবে, তাই না? পাহাড়িরাও বাংলাদেশি, আমরাও বাংলাদেশি, তাই না? অন্য ভাষার লোকও বাংলাদেশি, আমরাও বাংলাদেশি। এমনকি চোর ছাত্র যাই হোক সবাই বাংলাদেশি, তাই কি না? বাংলাদেশের বাইরে না, কারণ চোর ছাত্র যদি দেশ আক্রান্ত হয়, ওই চোর ছাত্র কিন্তু দেশ রক্ষার জন্য কিন্তু সে বাংলাদেশের পক্ষে থাকবে না, তাই কি না? তো ওই জন্য আমরা হচ্ছে, এটা আসলে সঠিক কথা না। হ্যাঁ, আমরা হচ্ছে নট বাঙালি, আমরা হলো বাংলাদেশি। আর তুমি যখনই ইয়ে করতে চাইবা, মানে যখনই তুমি হলো বৈষম্য তৈরি করতে যাবা, তখন এটাতে অনেক ঝামেলা আছে। ভাষা নিয়ে বা ধর্ম নিয়ে যদি তুমি আলাদা করো, তাহলে কিন্তু এটা জটিলতা হবে। দেশ তো এইভাবে হয় না, দেশ হচ্ছে সবার, দেশটা কি সবার, তাই কিনা? তোমরা একসময় ভবিষ্যৎ দেশের কর্ণধার হবে, তাই কিনা? তো তোমাদের এগুলা বুঝতে হবে, তোমরা কখনো বৈষম্য করবা না, তাই না? সবাই হলো আমরা বাংলাদেশি, তাই হলো যে বাংলাদেশের জয় হোক, এটা বলবো আমরা, তাই না? একটা ভাষার জয় না। আচ্ছা, তাহলে এখন দেখো যে আর কি কি বিষয় এখানে আমাদের জানতে হবে। সেটা হলো, এখানে একজন বৈজ্ঞানিকের নাম আছে, এটা লাগবে না, পরীক্ষায় লিখতে হবে না, আমি এমনি বোঝানোর জন্য বলছি। যে লুকে নামে একজন বিজ্ঞানী বলছে যে রাইবোজোম বাহ্যিকভাবে দেখতে কেমন। যে বলছে রাইবোজোম বাহ্যিকভাবে দেখতে এর একটা মস্তক অঞ্চল মনে হয়, এর একটা পাদদেশ এবং একটা মঞ্চ। মানে মস্তক অঞ্চল বলতে রাইবোজোমকে তার কাছে মনে হয়েছে যে এরকম একটা মস্তকের মতো লাগে, এবং এর একটা বেস আছে। বেস মানে যে এরকম বেস, আর এটা হলো মঞ্চ। এই জায়গাটা হলো মঞ্চ বলতে এরকম। এটা তোমরা পরীক্ষায় লিখতে হবে না। হ্যাঁ, এটা হলো মঞ্চ, আর এই একবার নিচের দিকে এটা হলো বেস, এটা হলো মস্তক। এইভাবে আর কি বলছে। হ্যাঁ, এটা বাহ্যিকভাবে তার এরকম মনে হয়েছে। হ্যাঁ, যে কিছু ক্ষেত্রে তার কাছে রাইবোজোম, কিছু রাইবোজোম তার কাছে এরকম মনে হয়েছে যে একটা চোখা চূড়ার মতো গঠন, এখানে একটা বিন্দু আছে, হ্যাঁ, তারপরে এখানে একটা আবার স্তম্ভ আছে। তো এরকম তার কাছে মনে হয়েছে। তো এই অংশটা তোমরা লিখবা না, এটা একজন বিজ্ঞানীর ধারণা। এরপরে দেখো 3 নম্বর প্যারা, মেসেঞ্জার আরএনএ অণু রাইবোজোমের সাথে যুক্ত হলে ট্রান্সফার আরএনএ সহায়তায় অ্যামাইনো অ্যাসিড দিয়ে পলিপেপটাইড তথা প্রোটিন সংশ্লেষিত হয়। দেখো, যারা তোমরা হচ্ছে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের ক্লাস করছো, তাদের কাছে এটা কিন্তু একবারে সুমন্ত্রের মতো, কিন্তু তোমাদের জন্য একটু কঠিন, কারণ তোমরা এই ক্লাসগুলো করোনি। হ্যাঁ, আমরা তো করছো না ট্রান্সক্রিপশন ক্লাস, তাহলে তোমার সমস্যা হবে না। তাও আমি তারপর একটু হালকা করে বুঝাই, কারণ ওইটার সাথে এটা রিলেটেড। তো এখন আমরা জানি মানে আরএনএ প্রধানত 3 প্রকারের। একটাকে আমরা বলি মেসেঞ্জার আরএনএ, যেটা তৈরি হয় তো সরাসরি ডিএনএ দিয়ে। তাহলে এই মেসেঞ্জার আরএনএ একটা, আর একটা হলো ট্রান্সফার আরএনএ। একটা ট্রান্সফার আরএনএ, আর আরেকটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ, ওই যে ছোট আর। তো এইটা তো রাইবোজোম গঠনের ভূমিকা রাখে, তাই না? কিন্তু এই দুটাই আসলে মেইন কাজ করে প্রোটিন তৈরিতে। এই দুটা আরএনএ প্রোটিন তৈরিতে মেইন ভূমিকা রাখে আর কি। কিভাবে? তো বলছে যখন একটা মেসেঞ্জার আরএনএ ডিএনএ থেকে বের হয়, ডিএনএ ভিতর থেকে যখন বের হয়ে যখন সাইটোপ্লাজমে আসে, মনে করো একটা মেসেঞ্জার আরএনএ, তখন হচ্ছে যে রাইবোজোম তো এখানে আসবে, হ্যাঁ, প্রোটিন তৈরি করার জন্য। কিন্তু রাইবোজোম আসলে প্রোটিন তৈরি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না এই যে ট্রান্সফার আরএনএ মানে ট্রান্সফার করে। কি ট্রান্সফার করে? বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড গুলা ট্রান্সফার করে রাইবোজোমের কাছে নিয়ে আসে, বুঝছো? তো রাইবোজোমের কাছে যখন নিয়ে আসে, আমরা জানি যে মেসেঞ্জার আরএনএর মধ্যে বিভিন্ন ধরনের নিউক্লিওটাইড থাকে, এরকম। এগুলো ক্লাস তো হয়ে গেছে আসলে। তো তোমরা
আগে পড়ছো তাদের সমস্যা হবে না। তোমরা কিন্তু আগে ক্লাসগুলো আবার করতে হবে, করলে তখন বুঝতে পারবে। তো আমরা জানি এই জিনিসগুলোকে কি বলা হয়, কোডন বলা হয় বা সংকেত বলা হয়, তাই না? কোডন মানে যে প্রতি তিনটা নিউক্লিওটাইড বা নাইট্রোজেনাস ক্ষারক এদেরকে কোডন বলে। কোডন মানে সংকেত। কোডন মানে হলো সংকেত। সংকেত মানে যারা কোনো না কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করে, যারা কোনো না কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করে। বলো আপনার এটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোনো না কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করে। এখন এইখানে মনে করো তিনটা নিউক্লিওটাইড আছে, এটা তো একটা কোডন, কোনো না কোনো অ্যামাইনো অ্যাসিড সে চাচ্ছে আর কি। সে রাইবোজোমের কাছে কোনো না কোনো অ্যামাইনো অ্যাসিড চাচ্ছে, নির্দিষ্ট একটা অ্যামাইনো অ্যাসিড চাচ্ছে। যেমন ধরো প্রেসক্রিপশনে যা লেখা থাকবে সেই অনুযায়ী কিন্তু ডিসপেন্সার ওই ওষুধটাই দিবে, তাই না? তো যা লেখা থাকবে সেটা না, তো এখানে যা লেখা থাকবে সেই অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড কিন্তু এখানে আসবে। অ্যামাইনো অ্যাসিড না আসলে প্রোটিন তৈরি হবে না, কারণ প্রোটিন তৈরি করতে গেলে অনেক অ্যামাইনো অ্যাসিড লাগে, তাই না? কমপক্ষে 100টা অ্যামাইনো অ্যাসিড যদি একীভূত হয় তাহলে একটা প্রোটিন তৈরি হয়। তো প্রাথমিক অবস্থায় 100টা অ্যামাইনো অ্যাসিড আসে না, একটা মেসেঞ্জার আরএনএ থেকে 61টা অ্যামাইনো অ্যাসিড আসে। আর মনে রাখবা, যতক্ষণ পর্যন্ত 100টা অ্যামাইনো অ্যাসিড না হবে, যদি 100টার কম অ্যামাইনো অ্যাসিড হয়, যেমন ধরো 50 থেকে 99টা অ্যামাইনো অ্যাসিড মনে করো, অ্যামিনো অ্যাসিড যদি কোথাও একসাথে একীভূত হয়, তাহলে এটাকে বলা হবে পলিপেপটাইড। এটাকে প্রোটিন বলা যাবে না, কেবল বলতে হবে পলিপেপটাইড। এটাকে বলতে হবে পলিপেপটাইড, এটা প্রোটিন না। আর যখনই 100 প্লাস বা 100 বা 100 প্লাস অ্যামাইনো অ্যাসিড হবে, তখন এটাকে বলবো প্রোটিন। প্রোটিন তৈরি করতে গেলে 100টা কমপক্ষে অ্যামাইনো অ্যাসিড লাগবে। তো ওই জন্য কিন্তু এখানে লেখা আছে, দেখো, পলিপেপটাইড তথা প্রোটিন। পলিপেপটাইড তথা প্রোটিন, পলিপেপটাইড তথা প্রোটিন মানে কি? প্রথমে তো পলিপেপটাইড হবে, তো এইভাবে বারবার মেসেঞ্জার আরএনএ এরকম পলিপেপটাইড তৈরি যখনই করবে, দুইটা যদি পলিপেপটাইড তৈরি করে, তাহলে কিন্তু 100টা অ্যামাইনো অ্যাসিড হয়ে যাবে, তখন কিন্তু সেটা প্রোটিন হবে। ওই জন্য হচ্ছে পলিপেপটাইড তথা প্রোটিন। প্রথমে পলিপেপটাইড তৈরি করবে, তারপর প্রোটিন তৈরি করবে। ও 61টা হলো, হ্যাঁ ওটাই বলছি আসলে। এই মেসেঞ্জার আরএনএর মধ্যে এরকম কোডন মোট 61টা থাকে। এই যে এইগুলা কি বলে? কোডন বলে। এগুলোর নাম কি? কোডন। যেটা আমরা এখানে লিখি, এখানে আমার কাজ আছে। তো প্রতি তিনটা মনে রাখবা, প্রতি তিনটা তুমি যদি ইয়ে দিবা, তখন সার্চ দিতে পারো শান্ত বায়োলজি ট্রান্সক্রিপশন, ওখানে পাবা আর কি। হ্যাঁ, প্রতি তিনটি নিউক্লিওটাইড, এদেরকে বলা হয় নিউক্লিওটাইড, হ্যাঁ, বা নাইট্রোজেন বেসই বললাম ক্ষারক। প্রতি তিনটি নাইট্রোজেন বেস একসাথে একটি কোডন বা সংকেত, একটি কোডন বা সংকেত। কোডন বা সংকেত কিসের সংকেত? যারা কোনো না কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করে, যারা কোনো না কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করে, কোনো না কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করে। এখন যখনই মেসেঞ্জার আরএনএ আসছে, তখন হচ্ছে রাইবোজোম ধর এখানে এসে ঢুকলো, রাইবোজোম এখানে এসে ঢুকছে, এখানে মনে করো রাইবোজোম। রাইবোজোমের মধ্যে অবশ্য কিছু গর্তের মতো অংশ থাকে, গর্তের মতো অংশ। রাইবোজোম এখানে এসে ঢুকছে, তো রাইবোজোম যখন এখানে এসে ঢুকবে, ছোট রাইবোজোম এখানে এসে ঢুকলো। এখন রাইবোজোম দেখতেছে যে এখানে হচ্ছে একটা কোডন আছে, যে একটা অ্যামাইনো অ্যাসিড চাচ্ছে। তখন রাইবোজোম ট্রান্সফার আরএনএকে বলবে যে এই যেরকম অ্যামাইনো অ্যাসিড চাচ্ছে সেরকম ট্রান্সফার আরএনএ আসে। ট্রান্সফার আরএনএ কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে অসংখ্য ট্রান্সফার আরএনএ, ট্রান্সফার আরএনএ দেখতে এরকম হয়। এটাও কিন্তু ক্লাস করা হয়ে গেছে, এরকম হয়। তো ট্রান্সফার আরএনএ এর একটা জায়গা আছে কনস্ট্যান্ট এসিসি, এই জায়গায় কোনো না কোনো অ্যামাইনো অ্যাসিড ধরে নিয়ে সাইটোপ্লাজমের মধ্যে ট্রান্সফার আরএনএ ঘুরে বেড়াচ্ছে, কাল লাগবে এরকম ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, রাইবোজোম যাকে ডাকবে সে কিন্তু চলে যাবে, তো ঘুরে বেড়াচ্ছে। এখন হচ্ছে এর এই পাশটা মনে করো এখানেও কিন্তু কোডন থাকে, এখানেও কোডন থাকে, এরকম অসংখ্য ট্রান্সফার আরএনএ। আরেকটা ট্রান্সফার আরএনএ ধরো একই রকম দেখতে, আমি গোটা আঁকলাম না, এইটুকু আঁকলাম। সে মনে করো জি
সি ইউ এরকম অসংখ্য ট্রান্সফার আরএনএ যারা বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড ধরে এনে বসে আছে। এখন রাইবোজোম এসে দেখছে যে এখানে যে অ্যামাইনো অ্যাসিড চাচ্ছে সেই ট্রান্সফার আরএনএটা এর সাথে সম্পর্ক হচ্ছে। সম্পর্ক মানে বুঝো তো, সম্পর্ক মানে আমরা জানি এ থাকলে টি হলো এর সম্পর্ক। সাধারণভাবে মানে সম্পর্ক হয় মানে একে অপরের পরিপূরক। আমরা জানি না ডিএনএ গঠনে কি হয়, এর সাথে টি হয়, সির সাথে জি হয়, তাই না? এরকম তো হয়। কিন্তু যদি আরএনএ এর সাথে যুক্ত হতে যায় তাহলে কিন্তু টি তো আর হবে না, তখন ইউ হবে। তাছাড়া অন্য সব সেম। এটা হলো সম্পর্ক। যে এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশনে একবার 12 সালে 16 সালে আসছিল যে এভাবে করে দিয়েছিল মনে করো টি, তারপরে হলো সি, তারপরে ধরো এরকম তারপরে মনে করো যে আরেকটা ধরো এ জি, এরকম বিভিন্ন ছিল। এর মধ্যে কোনটি সঠিক? তো এখানে কিন্তু দুইটা সঠিক, অনেক সময় দুইটা উত্তর সঠিক হয়, এটাও সঠিক এটাও সঠিক। মানে সম্পর্ক, একে অপরের সম্পর্ক। চারটা তো নাইট্রোজেন বেস থাকে, তাই না? চারটা নাইট্রোজেন বেস থাকে না? তো আরএনএ তো চারটা থাকে, ডিএনএ তো চারটা থাকে। খালি আরএনএ এর মধ্যে একটা পার্থক্য হলো ওখানে হলো থাইমিন থাকে না, তার পরিবর্তে ইউরাসিল থাকে। তাহলে এর সাথে ই টি হবে না, এর সাথে ইউ হবে। তো এখন রাইবোজোম দেখছে এই ট্রান্সফার আরএনএটা এর সাথে সম্পর্ক অনুযায়ী মিলছে, তখন রাইবোজোম এই ট্রান্সফার আরএনএটা আসবে। তুমি আসলে একটা অ্যামিনো অ্যাসিড নিয়ে এসে এখানে দাও, এখানে যুক্ত করো, তখন এই ট্রান্সফার আরএনএ এখানে চলে যাবে। এই ট্রান্সফার আরএনএ আসবে, এখানে কিছু গর্ত আছে, গর্তের মধ্যে ট্রান্সফার আরএনএটা বসবে, বসে এইভাবে করে ঢুকে যাবে। ঢুকে এখন এই যে ইউ এ সি, তখন এখানে অ্যামাইনো অ্যাসিড রাইবোজোম একটা অ্যামাইনো অ্যাসিড এর কাছ থেকে নিয়ে নেবে। এখন এখানে আবার ফাঁকা আছে, এখানে আরেকটা ট্রান্সফার আসবে, এর সাথে সম্পর্ক মিলছে। তো এখানে আবার এটা ধরো আসছে, এটা এসে এখানে এসে এরকম বসে গেল, এরকম বসে গেল মনে করো। এটা কি এই যে জি মিলছে, সি মিলছে, ইউ মিলছে, বসে গেল। এই আবার আরেকটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে। এইভাবে অনেকগুলা কোডন আছে মেসেঞ্জার আরএনএর মধ্যে, এইভাবে সামনের দিকে আগাতে থাকবে রাইবোজোম, আর হচ্ছে কোডন অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। তো রাইবোজোমের মধ্যে বলা হচ্ছে, রাইবোজোমের মধ্যে বলা হচ্ছে, তবে একটা জিনিস কিন্তু বাস্তব, সেটা হচ্ছে কি জানো, যে যারা আগের ক্লাসগুলো করনি তাদের এক্সট্রা ক্লাস ছাড়া এটা 100% বুঝতে পারাটা অনেক কঠিন কাজ। যেমন কেউ ধরো খুব বেশি নাটক দেখে, মনে করো অনেক বেশি নাটক দেখে, এরকম খুব স্পেশাল নাটক দেখা লোকও যদি নতুন কোনো একটা নাটকের শেষ 5 মিনিটে আসে, শেষ 5 মিনিটে আসছে, আচ্ছা ওখানে মনে করো ধরো একটা ছেলে একটা মেয়ে আছে, এখন ও কি বুঝতে পারবে এটা হলো ভাই বোন না স্বামী স্ত্রী? বুঝতে পারবে? বলো তো, বোঝার কোনো উপায় আছে? তো তোমাদের এরকম মনে হচ্ছে যে এটা স্বামী না ভাই বোন না কি এটা, হ্যাঁ এরকম হবে, এটাই স্বাভাবিক। কারণ কিছু জিনিস কিন্তু খুবই রিলেটেড, আগের থেকে তুমি না দেখলে হুট করে আসে তুমি বুঝতে পারবে না, তাই কি না? আমি যেমন খেতে খেতে একদিন হচ্ছে যে একটা নাটকে মনে করো যে আমি ভাবছি যে স্বামী স্ত্রী, পরে দেখি না ওটা বাপ আর বেটি, বুঝতে পারলো না? শেষ অংশে দেখে বোঝা যাবে। এই পড়াটা সম্পূর্ণ আগে শেখানো হয়ে গেছে, যারা এই ক্লাসটা করছো তাদের কাছে ইজি লাগছে, তারা তো সবই বুঝছো। আর বিশেষ করে তোমরা 3 জন তো করোনি, তোমাদের কাছে কঠিন লাগবে যতক্ষণ পর্যন্ত না দুইটা উপায়, ক্লাসগুলো সব আপলোড দেওয়া আছে, ওখানে যে সার্চ দিলে তুমি হচ্ছে এগুলো পেয়ে যাবে, বুঝছো? আরএনএ এর প্রকারভেদ, তারপর হচ্ছে যে এই যে কোডনগুলা, জেনেটিক কোডন, তারপর হচ্ছে যে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলো সব দেওয়া আছে। এগুলো তুমি ওখানে দেখলে ভালো বুঝতে পারবে আর কি। কারণ ওই সব ক্লাসও তো কয়েকদিন ধরে নিয়েছি, আর সেটা তুমি 5 মিনিটে তো এটা বোঝানো সম্ভব না, তাই কি না? তো খালি বাহ্যিকভাবে যেটুকু বুঝতে পারো সেটুকুই আর কি। তো এখন রাইবোজোমের মধ্যে বলা হচ্ছে 4টা জায়গা আছে, 4টা জায়গা। একটাকে বলা হচ্ছে মেসেঞ্জার আরএনএ সংযুক্তি প্রান্ত, এখানে একটা জায়গা আছে যেখানে প্রথম মেসেঞ্জার আরএনএ এই গোড়াটা এখানে এসে যুক্ত হয় আর কি, এর নাম মেসেঞ্জার আরএনএ সংযুক্তি প্রান্ত, এর নাম হলো মেসেঞ্জার আরএনএ সংযুক্তি প্রান্ত। একটা জায়গার নাম হলো মেসেঞ্জার আরএনএ সংযুক্তি প্রান্ত, সংযুক্তি প্রান্ত, এটা একটা অংশ। তারপর আরেকটা হচ্ছে যে অ্যামাইনো অ্যাসাইল সাইট, অ্যামাইনো অ্যাসাইল
অ্যামাইনো অ্যাসাইল সাইট, এগুলো আমি বোঝাচ্ছি, তারপর অ্যাসাইল অ্যামাইনো অ্যাসাইল সাইট, অ্যামাইনো অ্যাসাইল সাইট। তারপরে আরেকটা হচ্ছে পেপটিডাইল সাইট, পেপটিডাইল সাইট বা পেপটিডাইল সাইট। আরেকটা হলো এক্সিট সাইট, ইংরেজিতে এক্সিট সাইট, এক্সিট সাইট। তো মেসেঞ্জার আরএনএ সংযুক্তি প্রান্ত বলতে রাইবোজোমের প্রথম গোড়াতে মেসেঞ্জার আরএনএ যখন যুক্ত হয় এর নাম হলো মেসেঞ্জার আরএনএ সংযুক্তি প্রান্ত। আর অ্যামাইনো অ্যাসাইল সাইট মানে হলো যে এটাকে সংক্ষেপে কিন্তু এ সাইট বলা হয়, সংক্ষেপে এটাকে এ সাইট বলা হয়। কেন? যে অ্যামাইনো অ্যাসিড প্রথম যে সাইটে যুক্ত হয় এটার নাম হলো এ সাইট। এখানে অ্যামাইনো অ্যাসিড প্রথম যুক্ত হয়, এর নাম হলো অ্যামাইনো অ্যাসাইল সাইট। আর এটার নাম হলো পেপটিডাইল সাইট, পি সাইট, এটাকে পি সাইট বলা হয়। পি সাইট মানে এখানে একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে, এখানে একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে, মনে করো দুই অ্যামাইনো অ্যাসিড একসাথে একীভূত হয়, একীভূত হলে তখন তার নাম হয় পেপটাইড সাইট বা পেপটিডাইল সাইট। দুইটা অ্যামাইনো অ্যাসিডকে একসাথে বলা হয় পেপটিডাইল সাইট, দুইটা অ্যামাইনো অ্যাসিডকে একসাথে বলা হয় পেপটিডাইল সাইট। হ্যাঁ, যে দুইটা অ্যামাইনো অ্যাসিড কিন্তু যখন যুক্ত হয় তখন কিন্তু এরকম একটা ঘটনা ঘটে। দুইটা অ্যামাইনো অ্যাসিড কিরকম, যে মনে করো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এর সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড যখন যুক্ত হবে, হ্যাঁ এর সাথে মনে করো আরেকটা অ্যামাইনো অ্যাসিড যখন যুক্ত হয়, এখানে আরেকটা অ্যামাইনো অ্যাসিড মনে করো যুক্ত হচ্ছে। যখন দুইটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় তখন যে কাহিনী হয়, এই অ্যামিন গ্রুপটাকে আমি সাজিয়ে লিখলাম, এখানে এন দিলাম, এখানে এইচ, এখানে একটা এইচ। তো যখন যুক্ত হয় তখন যেটা হয়, এই এইচ এর সাথে এই ওইচ যুক্ত হয়ে পানি তৈরি করে। পানি তৈরি করলে এটা দেখতে তখন কেমন হবে দেখো, CnH2, এখানে যা আছে তাই, এটা অ্যালকাইন গ্রুপ বলা হয়। এটা পরিবর্তনশীল, যে কোনো কিছু হতে পারে। এখানে সিটা আর এই অক্সিজেনটা এটা মাথার উপরে লেখা হয়, আর কার্বনের সাথে এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেন যুক্ত হলো, এখানে হাইড্রোজেন যুক্ত হলো, তারপর যা আছে তাই একসাথে একীভূত হলো আর কি। হ্যাঁ, তো এরকম যখন যুক্ত হয় তখন এখানে একটা কাহিনী ঘটে। কি কাহিনী ঘটে? কেন নাম পেপটাইড সাইট হয়? এইটুকু জায়গার মধ্যে দেখো, এই যে এইটুকু জায়গার মধ্যে, এখান থেকে এইটুকু জায়গার মধ্যে মোট 5টা বন্ধন আছে। মোট কয়টা বন্ধন আছে? 5টা। এটা বুঝলা তো? এটা পানি হয়ে গেল না, পানি হয়ে চলে গেল। তাহলে এই যে CO সেটা আমি সাজিয়ে লিখলাম, COটা উপরে দিলাম, সাজিয়ে লিখলাম। তারপরে তো এখানে একটা বন্ধন দিতেই হবে, কারণ চালাক না। তাহলে সেটা এই যে এইটা দিলাম, বুঝা গেল কি? এইটুকু জায়গার মধ্যে 5টা বন্ধন হয়েছে না, সেজন্য এর নাম হলো পেপটাইড সাইট। পেপটা মানে 5, পেপটা মানে 5। কিছু কেমিস্ট্রি শব্দগুলো যেটা তোমাদের কেমিস্ট্রিতেও লাগবে, কিন্তু হচ্ছে যে সেখানে হয়তো তোমাকে মানে লজিকটা বলবে না কেন নাম হয়েছে পেপটাইড। আমি এবার যেহেতু অর্থ ভেঙে পড়ে, তাই কেমিস্ট্রি আসলে কেমিস্ট্রিও বলে দিই যে এটা কেন নাম হয়েছে, বুঝতে পারছো? এই জন্য এইগুলো কেমিস্ট্রি হলো মনে রাখতে হবে, কারণ তুমি যেখানেই কেমিস্ট্রি করো তোমাকে লজিক বলবে না, মানে কেন এর নাম এটা হলো এটা বলবে না, বুঝছো? যে এই জন্য বলছি যে এটা জেনে রাখো যে নামটা কেন পেপটাইড বন্ড হয়েছে, কারণ হলো এখানে 5টা বন্ড, তাই নাম কি 5টা বন্ড, এর নাম হলো পেপটাইড বন্ড। তো যখন এখানে একটা অ্যামাইনো অ্যাসিড, এখানে একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়, এখানে একটা অ্যামাইনো অ্যাসিড, দুই অ্যামাইনো অ্যাসিড একসাথে একীভূত করে এই পি সাইটটা, দুই অ্যামাইনো অ্যাসিডকে একসাথে একীভূত করে কি এই পি সাইটটা। এই জন্যই এর নাম হলো পেপটাইড সাইট বা পেপটিডাইল সাইট বা পেপটিডিল সাইট, বুঝতে পেরেছো? একীভূত করে দিয়ে ট্রান্সফার আরএনএ কিন্তু ই সাইডে চলে আসে, মানে এক্সিস সাইডে চলে আসে, ই সাইড এক্সিস সাইডে চলে আসে। হ্যাঁ, এক্সিস সাইডে চলে আসার পরে এক পর্যায়ে ট্রান্সফার আরএনএ, খালি ট্রান্সফার আরএনএ, অ্যামাইনো অ্যাসিড তো দিয়েই দিয়েছে, খালি ট্রান্সফার আরএনএ বের হয়ে চলে যায়। তো
সেই জন্য নাম হলো এক্সিট সাইট। এখন দেখো বইয়ের মধ্যে যা যা আমরা আলোচনা করলাম সবই কিন্তু আছে বইয়ের মধ্যে। হ্যাঁ, যেমন দেখো এখানে ওই যে 4টে স্থানের কথা বললাম সেটা কিন্তু হলো। এখন বাকিটা বাসায় পড়লে বুঝে ফেলবা, এখানে সব কিছু আমি বলে ফেলেছি। এখন খালি রাসায়নিক গঠনটা দেখো। রাসায়নিক গঠনও কিন্তু ছোট্ট 4 লাইনের লেখা, কিন্তু এটাও কিন্তু একবার বোর্ড পরীক্ষায় আসছিল। রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন বলছে যে নাম কি? কার নাম এটা? হ্যাঁ, এইটুকুর নাম হলো পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড মানে পেপটা মানে 5, পেপটা মানে 5, তাই হলো পেপটাইড বন্ড। হ্যাঁ, আচ্ছা এখন দেখো যে এবার আমরা হলো যেটা আসবো সেটা হচ্ছে রাসায়নিক গঠন ভাবে। রাসায়নিক গঠনে রাইবোজোমে প্রোটিন আর আরএনএ, রাইবোজোম আর আরএনএ আর প্রোটিন এটা সমান সমান অর্ধেক অর্ধেক থাকে, তাই এটা 1:1 বলা হয়। এখন বলা হচ্ছে যে এখানে যে রাইবোজোম থাকে সেই রাইবোজোম যদি সেটা 70 হয়, 70 রাইবোজোম কি আরএনএ দিয়ে গঠিত? 70 বলা হচ্ছে 23 রাইবোজোম দিয়ে গঠিত, তারপর হলো 16 রাইবোজোম দিয়ে গঠিত, আর হচ্ছে 5 রাইবোজোম দিয়ে গঠিত। কিন্তু 80 রাইবোজোম কি কি আরএনএ খন্ডক দিয়ে গঠিত? মনে রাখবা, এটা দেখো 28 তারপর 18 5.8 আর 5 এখন তুমি বলতে পারো যে আমি বই না দেখে কিভাবে এটা বললাম। আসলে এটা মনে রাখার টেকনিকটা একটু খেয়াল করো যে এখানে 8 আছে, এটা সবটার সাথে 8 হবে। দেখো এই যে 28 8, 18 8, 5.8, তাই না? আর 5s তো দুই জায়গায় আছে, এইভাবে মনে রাখা যায়। ঠিক আছে, মানে রাইবোজোম 80s এর ক্ষেত্রে মোট 4টা আরএনএ খন্ডক দিয়ে রাইবোজোম গঠিত, 70 এর ক্ষেত্রে 3টা। আর 80s রাইবোজোমে প্রোটিন আছে কয় রকমের? 80 রকমের। 80 রকমের, এটা মনে রাখা সোজা, কারণ এটা 80 এর 80 রকমের। আর 70s রাইবোজোম মনে রাখতে হবে, এখানে 52 ধরনের অ্যামিনো অ্যাসিড। এইটুকু কথাই কিন্তু লিখতে হবে, এটুকু লিখলেই 3 এর মধ্যে 3 পাবা। হ্যাঁ, এই তার সাথে কিছু এমসিকিউ আছে, যেমন হলো 2-3 ধরনের এনজাইম থাকে যাকে বলা আরএনএস এনজাইম। আরএনএস এনজাইম মানে কি? যে এনজাইম আরএনএ ভাঙতে সাহায্য করে তাকে বলা হয় আরএনএস। হ্যাঁ, যে এনজাইম আরএনএ ভাঙতে সাহায্য করে, এই যে আরএনএ দিয়ে এস, এস মানে এনজাইম। যে এনজাইম আরএনএ কে ভাঙতে সাহায্য করে তার নাম হলো আরএনএস। বুঝতে পেরেছো? আর এখানে কিছু আয়ন আছে, ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, ম্যাঙ্গানিজ আয়ন। এই আচ্ছা, মানে নরমালি যে 70 রাইবোজোম কিন্তু এরকম 2টা খন্ডক দিয়ে গঠিত, তাই না? এরকম 2টা খন্ডক দিয়ে গঠিত মনে করো নরমালি। কিন্তু পরবর্তীতে গবেষণা করে দেখা গেছে এই যে ধরো এটা 60, এই 60 রাইবোজোম 2টা খন্ডক দিয়ে গঠিত। কি কি? এই 28 দিয়ে গঠিত, আর আরেকটা হলো 5.8 দিয়ে গঠিত। এইটুকু মনে করো 2টা ইয়ে দিয়ে গঠিত, খন্ডক দিয়ে গঠিত। আবার এইটুকু 2টা খন্ডক দিয়ে গঠিত। পরবর্তীতে গবেষণায় দেখা গেছে, এটা পরবর্তী গবেষণায় দেখা গেছে শুধু 2টা খন্ডক দিয়েই গঠিত না, ওই খন্ডকের মধ্যে আরো অনেক খন্ডক আছে, এটা বোঝাচ্ছে। ওই খন্ডকের মধ্যে আরো খন্ডক আছে, বুঝতে পারছো? এটা বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, এখন হলো যে এরপরে হলো তোমার রাইবোজোমের কাজ। রাইবোজোমের কাজ নিজে নিজে বুঝতে পারবা। আর মেইন কাজ তো প্রোটিন তৈরি করা। তবে এখানে একটা কথা আছে, লাস্টের দিকে বুঝতে না পারো, সেটা হলো যে গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ জাতীয় পদার্থের যে পঞ্চম নম্বর লাইনে দেখো, গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ জাতীয় পদার্থের বিপাক। মানে স্নেহ জাতীয় পদার্থের বিপাক বলতে লিপিড জাতীয় উপাদান হজম করা আর কি, লিপিড জাতীয় উপাদান ভাঙার কাজ, এইগুলো করার কাজও রাইবোজোমের, তাই বলছে রাইবোজোমে হয়ে থাকে। গ্লুকোজের ফসফোরাইলেশন মানে গ্লুকোজের সাথে ফসফেট গ্রুপকে যুক্ত করা। এটা ধরো গ্লুকোজ, এটা ধরো গ্লুকোজ, গ্লুকোজের সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত করা, এটাকে বলা হয় গ্লুকোজের ফসফোরাইলেশন। গ্লুকোজের মধ্যে ফসফরিক অ্যাসিডকে যুক্ত করা, এটাকে বলা হয় গ্লুকোজের ফসফোরাইলেশন। এই কাজটাও হলো রাইবোজোম করে থাকে। বাকিটা বুঝতে পারবা, বাসায় আবার একটু পড়ে দেখবা। আগামী সপ্তাহে আমরা ফ্লুইড মোজাইক মডেল, কোষ ঝিল্লি, এটা হলো খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা শিখবো। ওটা তোমাদের বুঝতে সমস্যা হবে না। এটার সাথে আবার
হ্যাঁ 52 রকম আর 80 রকমের কি বলবো? ওটা হলো প্রোটিন, মানে এটাতে যেমন 80 ধরনের প্রোটিন আছে, এটাতে 80 রকমের প্রোটিন রাইবোজোম। রাইবোজোম, আর এটাতে 52 রকমের প্রোটিন আছে। এটা বোঝাচ্ছে যে আমরা তো জানি মানে রাইবোজোমে 52টি প্রোটিন আটকে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটাতে 80 রকমের প্রোটিনের সাথে আরএনএ আটকে আছে। মানে আমরা যে জানি যে রাইবোজোম গঠিত প্রোটিন আর আরএনএ দিয়ে তো এই দুটোতে গঠিত, কিন্তু ওই প্রোটিন একটা প্রোটিন না। যেমন এই কেসে 80 রকমের প্রোটিন দিয়ে আরএনএ গঠিত, আর 7 কেসে 52 রকমের প্রোটিন দিয়ে আরএনএ যুক্ত হয়ে আছে। এটা বোঝাচ্ছে একা না, এক রকমের প্রোটিন না, 80 রকমের প্রোটিনের সাথে আরএনএ পেঁচাই মেচাই আছে। এটা বোঝাচ্ছে, বুঝতে পেরেছো? এক রকমের না, ঠিক আছে? তো এখন হচ্ছে তোমাদের যেটা কাজ, তোমরা হচ্ছে যে মানে তোমাদের তো একটু কষ্ট হবে যে ধরো প্রতি শুক্রবার এক্সট্রা ক্লাস করা, তোমরা একটু ইউটিউবে ক্লাসগুলো দেখে দেখে যদি একটু ইন্ডিকেট করো কোথায় কোথায় সমস্যা, তাহলে বেশি তাড়াতাড়ি তোমরা আগাতে পারবে। তবে আগামী দিন আমি হচ্ছে যদি ইউটিউবে দেওয়া আছে একটু দেখে আসলে আরো ভালো বুঝতে পারবা। আগামী দিন হলো ফ্লুইড মোজাইক মডেল, যেটা কোচঝিল, এটাও বেশি শিখার, এটা আমরা শেষ করব। তবে এর মধ্যে তোমরা অবসর সময় একটু ইউটিউবে দেখলে হবে কি যে একটু বেশি বুঝতে পারবে, তাহলে এক্সট্রা ক্লাস তোমাদের কম করলে হবে। না এগুলো করতে হবে না, এগুলো করতে হবে না। হ্যাঁ, যে বক্সের মধ্যে আছে এগুলো আসে না পরীক্ষায়, বক্সের মধ্যে যেটা আছে সেটাতে বাইরে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক। আগামী শুক্রবারে আবার আমরা কোচঝিল এখান থেকে করব।